সো কি অবস্থা সবার, কেমন আছো? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তরঙ্গ পর্ব 4-এ। তো এই আজকের পর্বটা ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ আজকের পর্বে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বিট নিয়ে আলোচনা করব। বিট এই অধ্যায়ের টপিকই আছে 3-4টা। এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, মোস্ট ইম্পর্টেন্ট; স্থির তরঙ্গ, মোস্ট ইম্পর্টেন্ট; এরপরে বিট, মোস্ট ইম্পর্টেন্ট; এরপরে আছে হচ্ছে কি, এরপর আছে তীব্রতা লেভেল। এই 4টা টপিক মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা টপিক: অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ, বিট, আর হচ্ছে তীব্রতা ও তীব্রতা লেভেল। সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। চলো, তো প্রথমে আজকে আমরা আলোচনা করব সুস্পন্দবিন্দু নিস্পন্দবিন্দু। একটু মনে করা দিই। বলো তো ভাইয়া, একটা স্থির তরঙ্গ সৃষ্টি হলো, এই মনে করি একটা স্থির তরঙ্গ। কি আঁকতেছে এসব? একটা স্থির তরঙ্গ, সুস্পন্দবিন্দু আর নিস্পন্দবিন্দুর অবস্থান কোথায় বলো তো? আমরা জানি পরপর দুটি সুস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? কমেন্টে জানাও। পরপর দুটি সুস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? মাঝে দূরত্ব হচ্ছে λ/4, তাই না? গত ক্লাসে পড়িয়েছি আমরা। ঠিক একই কথা বারবার বলেছি। পরপর দুটি নিস্পন্দ মানে যারা নড়তেছে না জায়গা থেকে, এই বিন্দুর মাঝে দূরত্ব হচ্ছে একই λ/4। হ্যাঁ, উল্টা লিখছি। পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব λ/2। তারপরে একটি সুস্পন্দ ও একটি নিস্পন্দ ডট দিলাম, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4। দেখি তো আমি যখন ভুল লিখেছি বাকিরা কি সঠিক লিখছো কিনা একটু দেখি। আচ্ছা দেখি তো আমি যখন ভুল লিখলাম তোমরা কি সঠিক লিখতেছিলা কিনা। আচ্ছা 4 না ভাইয়া? হ্যাঁ 4, λ/2। ইয়েস, রিয়া খাতুন সঠিক লিখেছো। ফাইজুর রহমান সঠিক লিখেছো। পরপর দুটি সুস্পন্দ নিস্পন্দের মধ্যে দূরত্ব λ/2 আর একটি সুস্পন্দ ও একটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, প্রমাণও দেখিয়েছিলাম। এরপর আমরা স্থির তরঙ্গের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে দেখাইছি। এরপর স্থির তরঙ্গ দিয়ে কিছু প্রবলেম সলভ করেছি, রাইট? সো আজকে আমরা চলে যাব বিট বা স্বরকম্পতে। সবাই মন দিয়ে দেখবা, নতুন টপিক, বিট বা স্বরকম্প। বিট বা স্বরকম্প আসলে কি ভাইয়া? এটা বোঝার জন্য আমরা এখানে একটু তাকাই। তোমরা তো ভাই লব্ধি তরঙ্গ চিনো, তাই না? লব্ধি তরঙ্গ হচ্ছে যখন কোনো বিন্দুর উপর, ধরো এখানে একটা শান্তশিষ্ট নির্বিশিষ্ট বিন্দু আছে, এর উপর এখান থেকে একটা তরঙ্গ এসে আপতিত হলো। এই যে তরঙ্গটা এসে আপতিত হলো, এই তরঙ্গটা কিন্তু এই বিন্দুকে উপরের দিকে সরণ ঘটাবে, তাই না? তো আমি বললাম যে এর উপর আরও একটা তরঙ্গ অ্যাট এ টাইম, মনে করি এই হচ্ছে আরেকটা তরঙ্গ এসে এর উপর মনে করি এভাবে আপতিত হলো। সুন্দর হয় না এই জিনিসটা? তো এখানে কয়টা তরঙ্গ ভাই? 2টা তরঙ্গ একই সাথে যখন এই বিন্দুটার উপর আপতিত হবে, এই বিন্দুটার একটা লব্ধি সরণ হবে, তাই না? এই বিন্দুর কি একটা লব্ধি সরণ হবে। ধরো এই 2টা তরঙ্গ মিলে যেই যোগফল এরা উপরিপাতিত হয়েছে, এদের সমষ্টিগত তরঙ্গটা মনে করো এইটা, এইটা। তাহলে দেখো তো এই বিন্দুটা এদের সমষ্টিগত তরঙ্গে এতটুকু উপরে চলে গেল, মানে অনেক বেশি তার বিস্তার হলো, তাই না? মানে 2টা মিলে দেখো, 2টা তরঙ্গ মিলে একটা নতুন তরঙ্গ সৃষ্টি হয়েছে যেখানে এই বিন্দুর বিস্তার হচ্ছে এটাকে বলা হয় লব্ধি তরঙ্গ। তো যখন 2টা তরঙ্গ একটা বিন্দুর উপর উপরিপাতিত হবে, হয় ওই বিন্দুর বিস্তার আগের চেয়ে বাড়বে, দেখো আগের চেয়ে বেশি হয়েছে, অথবা যদি এইভাবে উপরিপাতিত হয়, দেখো ভাই যদি এইভাবে উপরিপাতিত হয়, যে গত ক্লাসেও দেখেছি, এটা একটা তরঙ্গ এইভাবে আসলো আর একটা তরঙ্গ ঠিক উল্টাভাবে আসলো, মানে বিপরীত দশায় আসলো, এদের ফলাফল কি হবে? এদের ফলাফল কিন্তু এরকম একটা ক্ষীণ তরঙ্গ পাবা, অথবা কিছু পাবা না, তাই না? তাহলে দেখো এই বিন্দুটার উপর যদি আপতিত হয়, এই বিন্দুটা 2টার এটা উপরে টানবে, এটা নিচে টানবে, আলটিমেটলি এই বিন্দুটা সামান্য একটু নড়চড় হবে, তাই না? যেটা বেশি সেটার দিকে একটু যাবে। এটা হচ্ছে এদের লব্ধি তরঙ্গ। বিপরীত দশা মিলিত হলে আমার লব্ধি তরঙ্গটা কি কমে যায় বা নাই হয়ে যায়, আর মোটামুটি সমদশা মিলিত হলে লব্ধি তরঙ্গটা কি বড় হয়। এগুলো গত ক্লাসে পড়াইছি। তাহলে তুমি আমাকে বলো তো
এখানে শব্দের তীব্রতা আর এখানে শব্দের তীব্রতা কোথায় বেশি হবে? যেখানে ভাই তরঙ্গ বড় সেখানে কিন্তু শব্দের তীব্রতা বেশি, এখানে শব্দের তীব্রতা বেশি, শব্দের তীব্রতা কি হাই, এই লব্ধি তরঙ্গের শব্দের তীব্রতা হাই, আর এখানে শব্দের তীব্রতা কি লো, শব্দের তীব্রতা লো হবে। এটুকু তো বোঝা যাচ্ছে তাই না? এটুকু তো বোঝা যাচ্ছে যে যখন সমদশায় এসে কোনো একটা কণার উপর দুইটা তরঙ্গ আপতিত হবে তখন ওই কণাটার লব্ধি তরঙ্গটা সর্বোচ্চ হয়, সেক্ষেত্রে তীব্রতাও কি সর্বোচ্চ হয়। আর বিপরীত দশায় এসে যখন মিলিত হয় তখন কণাটার লব্ধি তরঙ্গ কি হয়, সর্বনিম্ন হয়, ফলে তীব্রতাও কি হয়, কমে যায়। তাহলে চিন্তা করো, আমি যদি এই পুরো দুইটা সিন একসাথে দেখাই, এই একটা কণা, এই একটা কণা, এখান থেকে মনে করো এই তরঙ্গটা আসতেছে এই কণার উপর, আর একটা তরঙ্গ মনে করো এইভাবে আসতেছে, দুইটা তরঙ্গ কণার উপরে যখন সমদশায় মিলিত হবে তখন এই কণাটার তীব্রতা কি সর্বোচ্চ হবে, তরঙ্গের তীব্রতা। বিপরীত দশায় মিলিত হলে তীব্রতা কি হবে, সর্বনিম্ন হবে। তীব্রতা সর্বোচ্চ হলে তুমি কি লাউড শব্দ শুনতে পারবা, তীব্রতা সর্বনিম্ন হলে কি তুমি ক্ষীণ শব্দ শুনতে পারবা। কি কোনো কিছু সমস্যা হয়েছে? তো লাউড আর ক্ষীণ শব্দ যদি শুনতে পাও তুমি কি ধূপধাপ আওয়াজ শুনবা না? ধূপধাপ আওয়াজ শুনবা না? একটা শব্দের তীব্রতার তারতম্যের কারণে তুমি এখানে একটা ইমব্যালেন্স আওয়াজ শুনবা কিনা বলো? ওই যে যেটা আমরা বিট শুনি আর কি, মানে হাই শব্দ লো শব্দ, তুমি এখানে একটা তারতম্য শুনতে পাবা। এই তারতম্যটাকেই বলা হচ্ছে বিট বা স্বরকম্প। স্বরকম্পের সংজ্ঞাটা যদি লিখি যে দুইটা তরঙ্গ, এদের মাঝে সামান্য দশা পার্থক্য নিয়ে এরা যদি কোনো একটা বিন্দুতে উপরিপাতিত হয় তাহলে ওই বিন্দুর যে লব্ধি তরঙ্গের তীব্রতার যে পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে, লব্ধি তরঙ্গের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে এটাকে বলা হয় বিট বা স্বরকম্প। হ্যাঁ, একটু লিখে নাও, লব্ধি তরঙ্গের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হলো বিট বা স্বরকম্প। দুইটা তরঙ্গ কখনো কখনো একটা বিন্দুর উপর সমদশায়, কখনো কখনো বিপরীত দশায় মিলিত হবে। এক্ষেত্রে লব্ধি তরঙ্গের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি এটাকেই বলা হয় বিট বা স্বরকম্প। এখন এই যে বিট বা স্বরকম্প রাশিমালাটা আমার দেখতে হবে। কি দেখতে হবে? রাশিমালা। তো আমি দুইটা তরঙ্গ ধরে নিই, একটা হচ্ছে y1, এটা হচ্ছে a sin ওমেগা টি মাইনাস kx, আর kx, আর এটা হচ্ছে y2 সমান a sin, এটা ওমেগা 1 দাও, এটা হচ্ছে ওমেগা 2 t মাইনাস kx। x দূরত্বে থাকা একটা বিন্দুতে তারা যদি আপতিত হয় দুইটা তরঙ্গ, এই দুইটা তরঙ্গের ওমেগা যেহেতু ভিন্ন তার মানে কম্পাঙ্ক ভিন্ন। তার মানে এই প্রথম তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে f1, এটার কম্পাঙ্ক হচ্ছে f2। কম্পাঙ্কের পার্থক্য না থাকলে কিন্তু তুমি বিট শুনবা না, শুনবা? এই কারণে সামান্য হলেও কম্পাঙ্কের পার্থক্য থাকতে হবে। তো এই তরঙ্গটার কম্পাঙ্ক f1, এই তরঙ্গটার কম্পাঙ্ক হচ্ছে f2, সামান্য হলেও কম্পাঙ্কের পার্থক্য থাকতে হবে। তো এরা যদি উপরিপাতিত হয় আমরা বিট পাবো। কি পাবো? বিট পাবো। সো সেই ইকুয়েশনটা আমরা ড্রাইভ করছি। ধরি x = 0 বিন্দুতে এরা উপরিপাতিত হলো, এটা আমরা ধরে নিয়েছি আর কিছু না, উপরিপাতিত হলো। আরে পাশে বিল্ডিং এর কাজ চলতেছে, মেজাজটা গরম হয়ে যাচ্ছে, কি কাজ করে এরা। ধরি x = 0 বিন্দুতে তরঙ্গ দুইটা উপরিপাতিত হলো, তাহলে উপরিপাতনের প্রথম তরঙ্গ কি হবে? a sin ওমেগা 1 মানে 2π f1t, আর y2 সমান হবে a sin 2π f2t। এখন
এক্স এর মান 0, এক্স ইজ ইকুয়াল টু 0-তে তারা উপরিপাতিত হলো। এরা দুইজন যদি উপরিপাতিত হয়, যেহেতু কম্পাঙ্কের সামান্য পার্থক্য আছে, তার মানে এখানে আমাদের তীব্রতার একটা হ্রাস বৃদ্ধি ঘটবে কম্পাঙ্কের পার্থক্যের কারণে, যার ফলে আমরা বিট শুনতে পাবো। এবার দেখি এরা উপরিপাতিত হলে কি পাওয়া যায়। দেখো উপরিপাতিত হলে কি পাবো, লব্ধি তরঙ্গ হচ্ছে y1 প্লাস y2, যোগ করে দাও। y1 প্লাস y2 করলে a কমন নিলাম, সাইন 2 পাই f1t প্লাস সাইন 2 পাই f2t, দুইটাকে যোগ করলে আমরা কি পাচ্ছি, সাইন সি প্লাস সাইন ডি, তার মানে 2 সাইন সি f1t প্লাস 2 পাই f2t। ধর এত ভেজাল করা লাভ নেই, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, 2 সাইন সি আর ডি এর মধ্যে কমন আছে 2 পাই টি, তাহলে 2 পাই টি কমন নিয়ে নিলাম, এখানে হবে f1 প্লাস f2 বাই 2 কস 2 পাই কমন নিয়ে নাও, টি কমন নিয়ে নাও, f1 মাইনাস f2 বাই 2। তো এই পুরো জিনিসটাকে যদি আমি সাজিয়ে লিখি, এ দেখো সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সি মাইনাস ডি বাই 2, সাজিয়ে লিখলে 2a, কসটাকে আগে লিখবো কস 2 পাই f1 মাইনাস f2 বাই 2, এটার সাথে টি গুণাকারে আছে, সাইনের অংশটা পরে লিখবো, এই যে সাইনের অংশটা লিখি সাইন 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইন্টু টি। তাহলে এই যে উপরিপাতিত হবার কারণে আমরা যে লব্ধি তরঙ্গটা পাবো, সেই লব্ধি তরঙ্গটা দেখতে এরকম। এখন এখান থেকে কিভাবে বিট উৎপন্ন হয় সেটা বুঝাবো তোমাদেরকে। আবারও বুঝো বিট কেন উৎপন্ন হবে, যখন একটা বিন্দুতে দুইটা ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ এসে আপতিত হয়, তখন ওই বিন্দুর উপর যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে তার তীব্রতার পর্যায়ক্রমে হ্রাস আবার বৃদ্ধি ঘটে। হ্রাস বৃদ্ধি, শব্দের তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটলে তুমি একটা শব্দের তারতম্য শুনতে পাও, এটাই কি ভাই বিট। তো কম্পাঙ্কের পার্থক্যের কারণে এই বিটটা সৃষ্টি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি দুইটা তরঙ্গ যখন x = 0 বিন্দুতে আপতিত হবে, তখন লব্ধি তরঙ্গের সূত্রটা আসে এরকম। তো পুরোটাকে যদি আমি এইখানে লিখি, দেখো এখানে কি লিখবো, লব্ধি যে তরঙ্গটা সেটার সূত্র y সমান হচ্ছে 2a cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি, আর এখানে সাইন 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইন্টু টি। এখন এই সমীকরণে তুমি দেখো যে আলাদা আলাদা যে তরঙ্গগুলো ছিল তাদের কম্পাঙ্ক ছিল f1 আর f2। তাহলে এই কম্পাঙ্কগুলোর গড় কম্পাঙ্ক কত হবে, এটার গড় কম্পাঙ্ক হবে f1 প্লাস f2 বাই 2। তাহলে ভাই সোজা হিসাব যে আলাদা আলাদা কম্পাঙ্ক দুইটা মিলিত হয়ে যে নতুন তরঙ্গটা সৃষ্টি হচ্ছে সেই তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে তাদের গড়। তাহলে আমরা বলতে পারি এই যে নতুন তরঙ্গটা সৃষ্টি হচ্ছে এটা তো সেই লব্ধি তরঙ্গ, এই লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক কোনটা, এই যে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে এইটা, এই যে এইটা f1 প্লাস f2 বাই 2। তাহলে ভাই এটা কি, এটা লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক না, এটা তো গড় কম্পাঙ্ক না। আবারও বুঝো, দুইটা তরঙ্গ মিলিত হলো, তাহলে নতুন যেই তরঙ্গ সৃষ্টি হলো সেই তরঙ্গের গড় কম্পাঙ্ক কত ভাইয়া, f1 প্লাস f2 বাই 2। সেই গড় কম্পাঙ্ক কার মধ্যে আছে, কজের মধ্যে না সাইনের মধ্যে, সাইনের মধ্যে। তাহলে এটাই সেই লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে এটা যদি লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক হয়, তাহলে এই পুরোটাকে আমরা ধরবো a, এটা ধরবো লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে আমাদের y সমান কি আসতেছে, এটা যদি a ধরো, তারপরে সাইন 2 পাই, এটারে ধরো f ইন্টু টি, এই হচ্ছে আমাদের লব্ধি তরঙ্গের সমীকরণ। প্রশ্ন হতে পারে ভাই কেন এটাকে আমি এ ধরলাম, আমি সাইনকে কেন এ ধরলাম না, ওই যে ওইটাই উত্তর, যে আমাদের গড় কম্পাঙ্কটা কোথায় আছে, গড় কম্পাঙ্কটা আছে সাইনের মধ্যে, এই কারণে গড় কম্পাঙ্কটাই হচ্ছে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে বাকি যেটা থাকলো এই পুরোটাকে আমরা ধরবো এ, মানে লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে এখানে লব্ধি তরঙ্গের বিস্তার সমান কত আসতেছে ভাইয়া বলো, 2a cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2
ইন্টু টি। এটা হচ্ছে লব্ধি তরঙ্গ, এই যে লব্ধি তরঙ্গের বিস্তার। এখন ভাইয়া লব্ধি তরঙ্গের বিস্তার, বিস্তার যখন সর্বোচ্চ হবে, তীব্রতা কি সর্বোচ্চ, তখন তুমি জোরালো শব্দ শুনতে পারবা। বিস্তার যখন সর্বোচ্চ, বিস্তার যখন সর্বোচ্চ, তীব্রতা তখন কি সর্বোচ্চ, তখন তুমি শব্দ জোরে শুনবা না আস্তে শুনবা, কমেন্টে বলো। বিস্তার যখন সর্বোচ্চ, তীব্রতা তখন সর্বোচ্চ, তখন তুমি কি শব্দ জোরে শুনবা না আস্তে শুনবা, তুমিই বলো। বিস্তার যখন সর্বোচ্চ, তীব্রতা তখন সর্বোচ্চ, তখন তুমি শব্দ জোরে শুনবা না আস্তে শুনবা, বলো তুমি। আচ্ছা ভাইয়া, তেমন কিছুই পড়াইনি, কঠিন কিছুই পড়াইনি, খালি বলছি যে যখন সমদশা মিলিত হয়, বিস্তার সর্বোচ্চ হয়, শব্দের তীব্রতা হাই হয়, শব্দ জোরে শোনো। বিপরীত দশা মিলিত হলে শব্দের তীব্রতা লো হয়, তুমি শব্দ কম শুনো। তো শব্দ তরঙ্গের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, এটাই হচ্ছে বিট। তো বিটের জন্য আমরা দুইটা সমীকরণ নিলাম, এরা উপরিপাতিত হলো। এরা কিন্তু স্থির তরঙ্গের মতো না, বিপরীত দিক থেকে না, এরা একই সাথে, ধরো এখান থেকে আর এখান থেকে দুইটা সাউন্ড ক্রিয়েট করলা এবং এরা সামনে গিয়ে উপরিপাতিত হলো। x = 0 বিন্দুতে ধরে নিয়েছি হিসাবে সুবিধার জন্য। এখান থেকে এই সমীকরণটা পেলাম। তাহলে এই যে বিট উৎপন্ন হওয়ার জন্য যে লব্ধি তরঙ্গের সমীকরণ, সেটা এরকম। এবং এখানে এটাকে কেন আমরা বিস্তার ধরি নাই, কারণ এখানে গড় কম্পাঙ্কটা আছে, তাহলে বাকিটা হচ্ছে বিস্তার। তাহলে বিস্তার যখন সর্বোচ্চ হবে, তখনই তুমি শব্দ বেশি শুনতে পারবা, আর যখন বিস্তার 0 হবে, তখন তুমি শব্দ শুনতে পারবা না। তাহলে তীব্রতা হাই কখন, যখন বিস্তার সর্বোচ্চ। লিখো, এই যে এখান থেকে লিখি, লিখো ফর হাই সাউন্ড, আমাদের এই যে বিস্তার, এই বিস্তার সর্বোচ্চ কত হবে, কস থিটা, কস এই পুরোটা থিটা, কস থিটার মান +-1, তাহলে বিস্তারের সর্বোচ্চ মান হবে +-2a when cos 2 pi f1 - f2/2, 2 এর জায়গায় বারবার টি লিখে ফেলি, 2 × t = +-1, তাই না? এটাই তো। তাহলে ভাই আমরা হাই সাউন্ড বা লাউড সাউন্ড কখন শুনতে পাচ্ছি, যখন এই যে cos থিটার মান +-1, তাহলে এখানে টি এর মান কত হলে, টি এর মান কত হলে এখানে +-1 হবে। খেয়াল করে দেখো, cos কত ডিগ্রির মান 1, cos হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 0, তাহলে টি এর মান দেখো, টি এর মান কত, 0, 0 হলে, এটা যদি 0 হয়, এই পুরোটা 0, তাহলে cos 0 1, তার মানে +2a, তাহলে a এর মান হবে +2a যখন টি এর মান 0, তার মানে 0 সেকেন্ড সময়ে তুমি হাইলি একটা বিট শুনতে পারবা, মানে হাই সাউন্ড শুনতে পারবা। এরপরে টি এর মান কত বসালে এটা আবার 2a থাকবে, বলো দেখি, মাথা কাটাও। 0 গেল, 0 পর cos কতর মান 1, বলো, cos 0 মান 1, cos 90 মান আবার 0, cos 180 মান আবার -1, তাহলে এখানে cos 180 বানাইতে হবে। তো ভাই তুমি একটু মাথা খাটাও, টি এর মান কত বসালে এখানে cos পাই থাকে, খালি cos পাই থাকবে, টি এর মান কত বসালে। দেখো ভাই, আমি যদি মাথা খাটাই, এই টু তো কাটা চলে যাবে, তাহলে টি এর মান যদি আমি 1/f1 - f2 বসাই, এই যে টি এর মান 1/f1 - f2 যদি বসাই, এখানে যদি এই যে টি এর জায়গায় খেয়াল করে দেখো, এই যে টি এর জায়গাটায় তুমি 1/f1 - f2 বসাইলা, f1 - f2, f1 - f2 কাটা, 2 কাটা, cos পাই এর কত, -1, -1 মানে -2a। তো আমি এমনি কাটাকাটি করে দেখালাম তোমাদেরকে, বাট এখানে জাস্ট আমি বুঝাতে চাচ্ছি, টি এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই, তাহলে এখানে a এর মান আসে -2a। এরপরে দেখো, টি এর জায়গায় তুমি যদি 2/f1 - f2 বসাও, দেখো তো, টি এর জায়গায় 2/f1 - f2, f1 - f2, f1 - f2 কাটা, 2 কাটা, cos 2 পাই এর মান +1, +1 এর সাথে যাই গুণ দিবা +2a। তারপরে এখানে যদি 3/f1 - f2 বসাও, তাহলে দেখবে আবার -2a পাচ্ছ, তার মানে ডট ডট ডট, তুমি প্যাটার্নটা কিন্তু বুঝে গেছো। তাহলে কত সময় পর পর তুমি লাউড ভলিউম বা লাউড সাউন্ড শুনতে পারবা, বলো। 0, 1/f1 - f2,
2/f1 - f2, 3/f1 - f2, 4/f1 - f2, 5/f1 - f2। এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আবারও বুঝো, লাউড হাই ভলিউমটা কত সময় পর পর তুমি শুনতে পারবা? 0, 1/f1 - f2, 2/f1 - f2, 3/f1 - f2, 4/f1 - f2 সময় পর পর তুমি লাউড সাউন্ড শুনতে পারবা। বুঝতে পারছো কত সময় পর পর? আচ্ছা, একজন বলছে বিস্তারের সাথে কিভাবে তীব্রতা সম্পর্কিত হয়, সেটা আমি দেখাবো। ওইটার জন্য তীব্রতায় যেতে হবে, বাট এটা বুঝে রাখো সমানুপাতিক, ঠিক আছে? বিস্তার যত বড় তীব্রতা তত বেশি, সমানুপাতিক। বর্গের সমানুপাতিক, সেটা প্রমাণ আমি দেখাবো, বাট আপাতত এটুকু বুঝো, যত বেশি বিস্তার তত বেশি তীব্রতা। ওকে, আচ্ছা এইটুকু বুঝতে পারছো সবাই? এটুকু সবাই বুঝতে পারছো? একটু কমেন্টে লিখো যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এত সময় পর পর আমি লাউড শব্দ শুনতে পারবো। তাহলে বলো, পরপর পরপর দুটি জোরালো শব্দ শোনার মধ্যবর্তী সময় কত হবে? মধ্যবর্তী সময় হবে ভাই, যে কোনো একটা থেকে আগেরটা বাদ দিয়ে দাও। ধরো 2/f1 - f2 থেকে 1/f1 - f2 বাদ দিয়ে দাও, তার মানে 1/f1 - f2। তাহলে 1/f1 - f2 সময় পর পর তুমি লাউড শব্দ শুনতে পারবা, মানে পরপর দুটি জোরালো শব্দ শোনার মাঝের সময় হচ্ছে 1/f1 - f2। বুঝছো? এটা খুব গুরুত্বপূর্ণ ভাই। তেমন কিছু না, আমি একটা সমীকরণ বের করলাম, এই সমীকরণে এটাকে আমরা ধরলাম বিস্তার, এই বিস্তারটা যখন হাই হবে লাউড শব্দ তখন শুনতে পারবা। ভাই সাউন্ডের তারতম্যের কারণেই তুমি কিন্তু বিট শুনতে পাও, এটা মাথায় রাখো আগে। হ্যাঁ, তো সাউন্ডের তারতম্য কেন হয়? বিস্তারের কারণে। বিস্তার সর্বোচ্চ হলে তীব্রতা সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ সাউন্ড শুনতে পাচ্ছ তুমি কত সময় পরপর? মানে পরপর দুইটা লাউড সাউন্ড, এ ধরো লাউড, এরপরে মানে লো, আবার লাউড। তাহলে এই যে পরপর দুইটা লাউড, এর মাঝখানে কিন্তু আবার লো সাউন্ড আছে, ওইটাতে আসি নেই। পরপর দুইটা লাউড শব্দের মধ্যবর্তী সময় হচ্ছে 1/f1 - f2। মানে জিনিসটা যদি আমি তরঙ্গের মাধ্যমে বুঝাই, যে ধরো এটা হচ্ছে লাউড পয়েন্ট, ডাউন হয়ে গেল আবার লাউড হলো, তাহলে এই যে লাউড দুইটা পয়েন্ট, এদের মধ্যবর্তী যে টাইম গ্যাপ সেটা হবে 1/f1 - f2, টাইমের গ্যাপ। এবার চলো আমরা লাউড শব্দ গেল, কারণ বিট তো খালি লাউড দিয়ে সৃষ্টি হয় না। আমরা বলছি একটা লাউড, একটা কি ভাইয়া লো, হাই সাউন্ড লো সাউন্ড মিলে একটা বিট সৃষ্টি হবে। তাহলে এবার সেম জিনিসটা আমরা লো সাউন্ডের ক্ষেত্রে দেখি। আমরা বিস্তারটা কত লিখছিলাম জানি? বিস্তার এ হচ্ছে 2a cos 2π f1 - f2/2 × t। এখন ভাইয়া লিখো, যখন a = 0 তখন শব্দ ক্ষীণ মানে কি? নাই, তখন শব্দ শোনা যাবে না, কারণ বিস্তার নাই। বিস্তার শূন্য মানে কি? শব্দ শোনা যাবে না। তাহলে এ কখন 0 হবে? দেখো টাইমের মান কত সময় পর পর এ 0 হবে? টাইমের মান 0 না, 0 বসাইলে হবে না। তোমরা জানো cos 90 মান হচ্ছে 0, তাহলে এখানে π/2 রাখতে হবে। এখানে যদি π/2 রাখতে চাও টি এর মান কত বসাইতে হবে? সবাই বুঝতে পারতেছো? এখানে আমরা π/2 রাখবো, তাহলে টি এর মান বসাবো নিচে f1 - f2 তো ডেফিনেটলি, তাহলে টি এর মান বসাবো, π/2 থাকবে এই যে দেখো এরকম, এই দেখো এরকম 1/, এই যে এটা ঠিক আছে। দেখো আমরা যদি টি এর মান এটা বসাই, এখানে π/2 হবে এবং cos π/2 এর মান হবে 0। দেখো কেমনে? এই দুই কাটা, f1 - f2 কাটা, তাহলে এখানে π/2 পড়ে থাকবে। তাহলে ভাইয়া cos π/2 এর মান তো 0, তাহলে আমরা বুঝে ফেলতেছি টাইমের মান যখন 1/2 f1 - f2 তখন আমাদের বিস্তার আসবে 0। এরপরে দেখো টাইমের মান যখন 3/2 f1 - f2 তখন আমার বিস্তার আসবে 0। টাইমের মান যখন 5/2
f1 মাইনাস f2, তখন আমার বিস্তার আসবে 0। মানগুলো বসায় দেখো, বিশ্বাস না হলে এই টাইমের জায়গায় 5/2 বসাও। দেখো এই টাইমের জায়গায় যদি আমি 5/2 f1 মাইনাস f2 বসাই, দেখো f1 মাইনাস f2 f1 মাইনাস f2 কাটা, এই দুই কাটা, তাহলে 5/2 পাই। তোমরা ক্যালকুলেটরটা নাও, রেডিয়ান মোডে যাও, রেডিয়ান মোডে গিয়ে কজের পরে 5/2 পাই, 5/2 মানে আড়াই পাই বসাও, আসবে 0। 5/2 পাই বসালে 0 আসবে। তার মানে আমরা বুঝতে পারছি এই জায়গাটায় টাইমের মান এখানে যা যা লিখেছি এগুলো যদি বসাই তাহলে আমরা বিস্তার কত কত পাবো ভাইয়া? 0। তখন আমাদের কি ক্ষীণ শব্দ বা শব্দ শোনা যাবে না। বিস্তার 0 মানে শব্দ শোনাই যাবে না। তাহলে কত সময় পর পর, তাহলে বলো কত সময় পর পর তুমি ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছ? 1/2 f1 মাইনাস f2, 3/2 f1 মাইনাস f2, 5/2, 7/2, 9/2। তাহলে বলো তো ভাইয়া পরপর দুটি ক্ষীণ শব্দ শোনার মাঝে সময় কত? বলো মাঝে সময়ের ব্যবধান কত হবে? দেখি কে কে পারে। এটা যে পারবা আমি বুঝবো যে সে পুরোটা বুঝে গেছো। পরপর দুটি ক্ষীণ শব্দ শোনার মাঝে যে সময়ের ব্যবধান এটা কত হবে বলো দেখি। ইউটিউবে যারা দেখতেছো তারাও বলবা যে পরপর দুটি ক্ষীণ শব্দ শোনার মাঝে সময়ের ব্যবধান কত? ক্যালকুলেটর কিভাবে রেডিয়ান মোডে নেয়? ক্যালকুলেটর অন করবা, শিফটে চেপে মোডে যাবা, এরপর দেখবা RAD রেড লেখা, RAD রেড, ওটাই হচ্ছে রেডিয়ান মোড। 4-এ ক্লিক করলেই হবে। এই তো রিয়া খাতুন অলরেডি উত্তর দিয়েছ, আগেরটা থেকে পরেরটা বিয়োগ করলেই হবে। দেখো এই সময় পরে তুমি লো মানে ক্ষীণ সাউন্ড শুনতে পাচ্ছ, তাহলে পরপর দুটি ক্ষীণ শব্দের সময়ের ব্যবধান 3/2 f1 মাইনাস f2 থেকে আগেরটা বাদ দিলেই তুমি পেয়ে যাবে যে 3/2 f1 মাইনাস f2 থেকে তুমি বিয়োগ করবা 1/2 f1 মাইনাস f2। 3/2 থেকে 1/2 বাদ দিলে এখানে থাকবে 1/f1 মাইনাস f2। তার মানে এই সময় পরপর তুমি ক্ষীণ শব্দ শুনবা, বুঝতে পারছো? এই সময় পরপর তুমি ক্ষীণ শব্দ শুনবা। বিট কিভাবে সৃষ্টি হয় বলো? বিট হচ্ছে একটা লাউড একটা লো, একটা লাউড একটা লো, এই দুইটা মিলে একটা বিট। কথা বুঝো? আমি যদি ওয়েভ দিয়ে বুঝাই, যদি এরকম না, ধরো একটা সাউন্ড লাউড লো, ধরো একটা সাউন্ড আমি তোমাকে দেখাচ্ছি, সে লাউড লো লাউড লো লাউড লো লাউড লো লাউড লো, এটা মনে করো একটা সাউন্ড, এটা ওয়েভ না, একটা সাউন্ড। তাহলে ভাই এগুলো হচ্ছে লাউড, এটা হচ্ছে লো, এটা লাউড এটা লো। তো একটা লাউড এবং একটা লো মিলে এখানে একটা বিট, BEAT বিট, বুঝতে পারছো? একটা লাউড একটা লো মিলে একটা বিট, কথা কি বুঝতে পারছো? তাহলে বলো তো আমি যদি বুঝাই যে এখানে আবার বুঝাচ্ছি, মনে করো লাউড লো লাউড লো, বড় করে আঁকি। তো এই যে লাউড লাউড শব্দগুলো, এই লাউড থেকে এই লাউডের ব্যবধান কত? 1/f1 মাইনাস f2, সময়ের ব্যবধান টাইমের গ্যাপ। আচ্ছা এটা আঁকার দরকারই নেই। তাহলে ভাইয়া আমরা এটা বুঝে গেলাম যে পরপর দুইটা লাউড শব্দের মাঝে ব্যবধান কত? 1/f1 মাইনাস f2। একইভাবে পরপর দুইটা ক্ষীণ শব্দের মাঝে ব্যবধান কত? 1/f1 মাইনাস f2 সমান সমান, তাই না? তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু সময়ের ব্যবধান। তাহলে আমরা বলতে পারি একটা বিটের পর্যায়কাল, একটা বিটের পর্যায়কালকে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি, এই টি হচ্ছে 1/f1 মাইনাস f2। এটা কি বুঝছো? মানে এই পর্যায়কাল পরপর সেম জিনিসটা রিপিট করবে। দেখো লাউড লো, তাহলে একটা লাউড একটা লো মিলে একটা বিট, এবং একটা লাউড একটা লো এই দুইটা করতে সময় লাগে এটুকু, এটা আমরা অলরেডি দেখছি। কারণ পরপর দুইটা লো শব্দ শোনার মাঝে গ্যাপ হচ্ছে এটা
পরপর দুইটা হাই শব্দ শোনার মাঝে গ্যাপ হচ্ছে এটা। তাহলে এই সময় পরপর সেম জিনিসটা রিপিট হয়, এই কারণে এটাকে বলা হয় পর্যায়কাল। হ্যাঁ, লো থেকে লাউডের ক্ষেত্রে তো বিট হচ্ছে ভাই, যে দেখো কু কু কু, এখন তুমি কোনটাকে স্টার্টিং ধরতেছো? হাইটাকে স্টার্টিং ধরলে হাই লো মিলে একটা বিট, তুমি যদি লোকে স্টার্টিং ধরো তাহলে লো হাই মিলে একটা বিট কু কু কু। তো তুমি যদি লো থেকে ধরো তাহলে লো থেকে একটা বিট হবে ভাই, যেখান থেকেই ধরো বিট তো পাচ্ছ, মানে দুইটা মিলে একটা বিট, হাই লো লো হাই মিলে কি একটা বিট, বুঝতে পারছো? তাহলে একটা বিটের পর্যায়কাল কত ভাইয়া? এই পর্যায়কালটা কি বুঝছো? তাহলে পর্যায়কাল হচ্ছে 1/f1 - f2। এটা পর্যায়কাল, এটা এত সেকেন্ড, এটা কিন্তু সময়। পর্যায়কাল মানে কি? যেই সময়ে একটা বিট উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে আচ্ছা, তাহলে বলতে পারি যে টি সময়ে বিট পাই কয়টা বলো? পাই একটি। এই যে পর্যায়কাল সময় আমরা বিট কয়টি পাই? একটি পাই। সুতরাং এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে বিট পাই কয়টি বলো তো? 1/t। টি এটা কি বিটের সংখ্যা? এটা হচ্ছে প্রতি সেকেন্ডে বিটের সংখ্যা। 1/t করলে কত হবে? 1 এর নিচে যে টি, টি কত? 1/f1 - f2। এটা হচ্ছে বিটের সংখ্যা। তাহলে বিটের সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। এটা যদি উল্টায় দাও f1 - f2, এবং এটাই হচ্ছে বিটের সূত্র। বিটের সূত্র হচ্ছে এটা, n সমান f1 - f2, n = f1 - f2, এবং এটা হচ্ছে বিটের সূত্র, প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট। তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট হচ্ছে f1 - f2। এখন ভাইয়া এত কিছু না বুঝিয়ে এখানে জাস্ট কয়েকটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে বিট। বিট কি ভাইয়া? তীব্রতার হ্রাস বৃদ্ধি পর্যায়ক্রমে, মানে এটা একটা টাইম গ্যাপ দিয়ে দিয়ে পর্যায়ক্রমে তীব্রতা হ্রাস বৃদ্ধি হয়। এটা গেল প্রথম কথা। এই যে এতক্ষণ ধরে পড়ালাম, এর সামারি কি? এর সামারি হচ্ছে এই যে এটুকু, দেখো সবাই দেখো, তোমরা দেখলে হাসবা, বলবো ভাইয়া এটুকু পড়ানোর জন্য এত কষ্ট করলেন। হ্যাঁ দেখো, বিট মানে হচ্ছে তীব্রতার পর্যায়ক্রমে, এটা কিন্তু উল্টাপাল্টা না, পর্যায়ক্রমে, মানে ঠিক একই জিনিস রিপিট হবে, হ্রাস বৃদ্ধি, এটা হচ্ছে বিট। অবশ্যই লব্ধি তীব্রতার, একটু লিখে নাও, লব্ধি তীব্রতার পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি হচ্ছে বিট। এরপর এই যে বিট যে সৃষ্টি হলো, হাই থেকে হাই, মানে দুইটা হাই সাউন্ডের মাঝে গ্যাপ, সময় গ্যাপ কত? 1/f1 - f2 সেকেন্ড। একইভাবে আমি যদি বলি লো থেকে লো, সময়ের গ্যাপ কত? একই, 1/f1 - f2 সেকেন্ড। এরপরে যদি আমি বলি প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা n সমান f1 - f2। বিট থেকে এই তিনটা লাইন লাগবে যখন তুমি এক্সাম দিতে যাবা, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সকল জায়গায় এই তিনটা লাইন লাগবে। প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা n সমান f1 - f2, বুঝছো? এই তিনটা লাইন লাগবে, এখানে আর গবেষণার কিছু নাই। বিট থেকে লাগবেই জাস্ট এই তিনটা লাইন। এই তিনটা লাইন সবার মাথায় ঢুকছে? এই তিনটা লাইন মাথায় ঢুকলে হ্যাঁ বলুন, না ঢুকলে না বলুন, যে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা হচ্ছে f1 - f2। এই তিনটা লাইন, ঠিক আছে? মাথায় ঢুকছে এই তিনটা লাইন। আগের কিছু মাথায় না ঢুকলেও চলবে, বাট এই তিনটা লাইন মাথায় ঢুকতে হবে, ঠিক আছে? কারণ আমাদের যত অঙ্ক, এইচএসসি, অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং, যেখানে বলো যা অঙ্ক, এই তিনটা থেকে, এই তিনটা লাইন মাথায় ঢুকছে। সবাই বলো না কেন, ইয়েস বলো যে হ্যাঁ ভাইয়া মাথায় ঢুকছে এই তিনটা লাইন। ওকে, এখন তুমি আমাকে বলো তো, এই যে দুইটা তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য যদি 20 হয়, তাহলে n এর মান কত হবে? 20। তুমি কি বিট 20টা শুনবা? বলো দেখি, ইয়েস অর নো, কি মনে হয় তুমি কি 20টা বিট শুনতে পারবা? এটা পরীক্ষায় আসে, এটাই পরীক্ষায় আসে যে এখানে বিট শোনা যাবে কিনা। তুমি দুইটা তরঙ্গের কম্পাঙ্ক বের করবা, কম্পাঙ্ক বের করে কম্পাঙ্কের পার্থক্য হিসাব করবা। এটা যদি 20 হয় তুমি বিট শুনতে পারবা না। কেন ভাইয়া? আমাদের শ্রাব্যতার মানে ন্যূনতম সময় কত? 0.1 সেকেন্ড। কত সেকেন্ড? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড হলে তার মানে আমরা একটা শব্দ যখন শুনি সেটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড থাকে, এর মাঝে যদি আরেকটা শব্দ আসে আমরা শুনতে পারবো না।
বিট 20টা মানে আমাদের কম্পাঙ্কের পার্থক্য 20 মানে আমরা চিন্তা যদি করি মানে প্রতি সেকেন্ডে 20টা তুমি শব্দ শুনবা, 20 বার আপ ডাউন শুনবা। দেখি তো 20 বার আপ ডাউন শুনলে এখানে টাইমের মান আসবে টি সমান হচ্ছে 1/20। 1/20 মানে কত বলো? 1/20, 20 হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য 0.05। তার মানে পর্যায়কাল হচ্ছে 0.05। তার মানে তোমার কানে 0.05 সেকেন্ড পর পর আওয়াজ আসবে। তুমি কি শুনতে পারবা? ভাই তোমার কানে তো 0.05 সেকেন্ড পর পর আওয়াজ ঢুকতে পারবে না, কারণ তোমার কানে একটা শব্দ 0.1 সেকেন্ড সময় জুড়ে থাকে। এর চেয়ে তাড়াতাড়ি যদি শব্দ আসে তুমি কি শুনতে পারবা? পারবা না। তার মানে আমরা অবশ্যই এবং অবশ্যই মাথায় রাখবো কম্পাঙ্কের পার্থক্য 10-এর বেশি হলে বিট শোনা যাবে না। বিট শোনা যাবে না। দুইটা সুরশলাকা বলো বা তরঙ্গ বলো, এদের কম্পাঙ্কের পার্থক্য 10-এর কম হইতে হবে। 10-এর কম হইলে দেখো যদি 10 হয়, পার্থক্য যদি 10 হয়, এখানে পর্যায়কাল হবে 1/10। 1/10 মানে 0.1। এটা মানে বোঝাচ্ছে 0.1 সেকেন্ড পর পর তুমি বিট শুনতে পারবা। ইয়েস, 0.1 সেকেন্ড পর পর আমরা শব্দ রিপিট শুনতে পারি, বাট 0.1 সেকেন্ডের আগে যদি শব্দ আসে আমি কিন্তু সেই শব্দকে আলাদাভাবে শুনতে পারি না। 9-10-এ ছিল। তাহলে বিট যদি 10-এর বেশি হয়, মানে পার্থক্য যদি 10-এর বেশি হয়, সেটা তুমি শুনতে পাবা না। তুমি সর্বোচ্চ কয়টা বিট শুনতে পারবা? 10 কিংবা 10-এর চেয়ে কম। কারণ বিট তুমি না সর্বোচ্চ না, তুমি বিট তখনই শুনতে পারবা যখন কম্পাঙ্কের পার্থক্য 10-এর চেয়ে কম হবে। বুঝতে পারছো? এটা কি বুঝছো? কম্পাঙ্কের পার্থক্য 10-এর বেশি হলে বিট শুনতে পাবো না। কেন? রিজন কি বলো? পরীক্ষা এটা অনুধাবনে আসবে যে কম্পাঙ্কের পার্থক্য 10-এর বেশি হলে বিট শোনা যায় না কেন। কারণ সেক্ষেত্রে আমার বিটের পর্যায়কাল হচ্ছে 1/10-এর বেশি দিবা, যেটা 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় আসবে। তো আমরা বলবো আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। তো পর্যায়কাল এটা মানে কি? তার চেয়ে কম সময়ে আমার মস্তিষ্কে শব্দটা আসবে। আমি কি সেই শব্দটা ক্যাচ করতে পারবো? পারবো না। এই কারণে সর্বনিম্ন কম্পাঙ্কের পার্থক্য হইতে হবে সর্বোচ্চ কম্পাঙ্কের পার্থক্য হইতে হবে 10 বা 10-এর চেয়ে কম হলেও শুনতে পারবো। দেখো যদি ধরো বিট 5টা হয়, তাহলে 1/5 কত? 1/5 পর্যায়কাল 1/5 মানে কত? 0.2। তার মানে 0.1-এর চেয়ে বড়, তার মানে আমি শুনতে পারবো ডেফিনেটলি। তাহলে ভাই অবশ্যই এবং অবশ্যই বিট শোনার ক্ষেত্রে কম্পাঙ্কের পার্থক্য সর্বোচ্চ 10 হবে, তার চেয়ে বেশি হলে শুনতে পারবো না। এই তো বুঝে গেছো। এটা পরীক্ষা সাজায় গুছাই লিখে দিবা, পরীক্ষা এটা আসবে। পরীক্ষা 4 নম্বরের প্রশ্ন আসে বিট শোনা যাবে কিনা। তুমি কম্পাঙ্ক বের করবা, কম্পাঙ্কের পার্থক্য যদি 10 বা 10-এর কম হয় তাহলে বিট শোনা যাবে। তো লিখো, বেশি হলে বিট শোনা যাবে না, লিখেই তো দিছি। 10-এর কম হলে বিট শোনা যাবে। এরপরে এই যে বিট, এখন এই বিটের সূত্রটা কি দেখো। আচ্ছা বিটের সূত্রতে যাব আগে, তার আগে একটু দেখো বিটের মাধ্যমে কি কি করা যায়। বিট দিয়ে করেটা কি? বিট দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করা হয়। অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় বিটের মাধ্যমে কি করা যায় ভাইয়া? অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায়। এটা আমরা দেখব। তো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কারণে এটাকে আমি গোলাপি কালার দিয়ে লিখি, অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয়। এরপর দেখো খনিতে হবে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয়। দেখো ভাইয়া কোনো একটা খনিতে দূষিত বাতাস আছে কিনা সেটা আমরা বিটের মাধ্যমে বের করতে পারবো। কেমনে ভাইয়া? ধরো দুইটা অর্গান নল নিব, অর্গান নল মনে করো একটা নল, এরকম অর্গান নল নিলাম দুইটা। এই অর্গান নলে একটাতে বিশুদ্ধ বাতাস রাখবা, পিওর বাতাস, আরেকটাতে নিবা হচ্ছে খনির বাতাস। কিসের বাতাস? খনির বায়ু নিবা। যেই খনিতে তুমি নামবা ওই খনিতে যেই বায়ু আছে সেই বায়ুটা নিবা। এরপর এখানে একটা টোকা দিবা, এখানে একটা টোকা দিবা, সাউন্ড সৃষ্টি করবা। তো দেখো যদি এটা বিশুদ্ধ বাতাস হয় তাহলে এখানে কোনো বিট শুনতে পাবা না, কারণ দুইটা তরঙ্গের মাঝে কোনো কম্পাঙ্কের পার্থক্য হবে না। হবে কি ভাই? বাতাস যদি বিশুদ্ধ হয়
তুমি এখানে টোকা দিছো, এখানে টোকা দিছো, একই যদি হয় এটাও পিওর এটাও যদি পিওর বাতাসই হয়, তাহলে এখানে কোনো কম্পাঙ্কের পার্থক্য হবে না, তার মানে এটা বিশুদ্ধ হলে বিট শোনা যাবে না। বাট এই বাতাসটা যদি অবিশুদ্ধ হয়, মানে দূষিত কিছু থাকে, তাহলে এখান থেকে শব্দ গেলে এটার সাথে এখানে কম্পাঙ্কের পার্থক্য হবে। এখানে পিওর বাতাসে যে কম্পন সৃষ্টি হবে, খনির বাতাসের কম্পন কিন্তু ভিন্ন হবে, তাই না? যদি এটা অবিশুদ্ধ হয়, অবিশুদ্ধ মানে কি অন্য কিছু মিশ্রিত থাকলে, ফলে এখানে কি ভাই বিট সৃষ্টি হবে। এর মাধ্যমে তুমি খনিতে বায়ুটা দূষিত না বিশুদ্ধ সেটা বের করতে পারবা। তাহলে এটা খ নাম্বারে আসবে যে বিটের মাধ্যমে কি করা যায়, খনিতে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয় করা যায়। কিভাবে? দুইটা অর্গান নল, এগুলাকে কি বলে? অর্গান নল। এই অর্গান নল নিয়ে একটাতে বিশুদ্ধ বাতাস আর একটাতে খনির বাতাস ভরি, এরপর এখানে শব্দ সৃষ্টি করলে, দুইটার মধ্যে যদি শব্দ সৃষ্টি করলে বিট পাওয়া যায়, তাহলে বুঝবো যে বিশুদ্ধ বাতাসের সাথে ওই খনির বাতাসের তারতম্য আছে, ফলে খনির বাতাস অবিশুদ্ধ। আর যদি বিট সৃষ্টি না হয়, তাহলে কি ভাই কম্পাঙ্ক সেম, মানে খনির বাতাসটাও বিশুদ্ধ। এভাবে করা যায়। এরপর বাদ্যযন্ত্রাদির সুর নির্ণয়, বিটের মাধ্যমে তুমি গিটার টিউনিং করো। কেমনে? ধরো ভাইয়া যে বিটের মাধ্যমে গিটার টিউনিং করা যায় কিভাবে, যে সাউন্ড যদি বিট যদি সৃষ্টি না হয়, তাহলে কি ভাইয়া সুর তবলা এগুলো কি, তবলা গিটার এগুলো ওকে আছে। আর যদি তারতম্য হয় মানে বিট সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে কি ভাইয়া ঝামেলা আছে। এটা একটু রিডিং করে নিবা। বাদ্যযন্ত্রাদির সুর নির্ণয় করা যায় আমাদের বিটের মাধ্যমে। এবার প্রথম যেই পয়েন্টটা, অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয়, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। গ নাম্বার 4 নাম্বারের প্রশ্ন আসে। তো চলো এটা বুঝে নেই, অজানা সুরশলাকার কম্পাঙ্ক কেমনে বের করে। ভাইয়া ধরো তোমার কাছে দুইটা সুরশলাকা আছে, এই একটা এই একটা, ওকে ভাইয়া এই সুরশলাকার কম্পাঙ্ক F1, এটা তুমি জানো, এই কারণে এটার পাশে আমি সবুজ কালার টিক দিলাম। আর এই সুরশলাকার কম্পাঙ্ক তুমি জানো না, এটার কম্পাঙ্ক ধরো F2, এটা তুমি বের করতে চাও, তখন এটাকে বিটের মাধ্যমে বের করতে পারবা? ইয়েস পারবা। এই দুইটা সুরশলাকাকে একত্রে বাড়ি মারবা, এটারও বাড়ি মারলা হাতুড়ি দিয়ে, এটারও বাড়ি মারলা হাতুড়ি দিয়ে, কম্পন সৃষ্টি হবে। যদি কম্পাঙ্কের পার্থক্য থাকে, F1 আর F2 পার্থক্য থাকে, তাহলে কি তুমি বিট পাবা। তাহলে এখানে মনে করো n সংখ্যক বিট পাইলা, তুমি হিসাব করলা প্রতি সেকেন্ডে, বিট কিন্তু হিসাব করা হয় প্রতি সেকেন্ডে, সেকেন্ডে বিট হচ্ছে n, তুমি এটা পাইলা। তো তুমি নিশ্চয়ই জানো n হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য, কারণ কে বড়, F1 বড় না F2 বড়, এটা তো তুমি জানো না। এই কারণে এখানে পার্থক্য সূচক চিহ্ন দিবা, F1 থেকে F2, যেটা বড় ওটা থেকে ছোটটা বাদ দিব। কারণ অজানা কে F2, সুতরাং অজানাটা হচ্ছে F2 সমান হচ্ছে F1 প্লাস মাইনাস n, এ হচ্ছে আমার অজানাটা। তো সূত্র মনে রাখবো এইটা, যে অজানা সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে F2, সেটা হচ্ছে জানা কম্পাঙ্ক প্লাস মাইনাস বিটের সংখ্যা। প্লাস হবে না মাইনাস হবে, প্রশ্ন হচ্ছে এটা। প্লাস মাইনাস কেন হইল আমরা আগেই বলেছি। দেখো ভাই, আমি ধরলাম F1টা হচ্ছে 400 হার্জ ধরো, আর তুমি দেখলা প্রতি সেকেন্ডে বিট পাচ্ছ 5টা, তাহলে এই F2টা কত হতে পারে? এই F2টা হতে পারে 405, অথবা এই F2টা হতে পারে 395, তাই না? কথা কি বুঝতে পারতেছো? দেখো আবারও বুঝো, যে ধরো জানা, এটা হচ্ছে জানা সুরশলাকা, এটা হচ্ছে অজানা। তো ভাইয়া জানা সুরশলাকাটা হচ্ছে 400, দুইটাকে একত্রে বাজালে প্রতি সেকেন্ডে বিট পাই 5টা, তাহলে অজানাটা কত হতে পারে? আমরা জানি 5 হচ্ছে এই 400 আর এটার পার্থক্য, তো এটা কত হলে পার্থক্য 5 হয়? বা এটা 405 হতে পারে? হ্যাঁ হতে পারে, কারণ 405 এবং 400 এর পার্থক্য কত? 5 হতে পারে। আবার আরেকজন বলতে পারে ভাইয়া এটা তো 395ও হতে পারে, কারণ 395 এবং 400-র পার্থক্য তো 5ই। তাহলে অ্যান্সার কোনটা? এখন তো কনফিউজড হয়ে গেলাম। এই কারণে এই অজানাটা F1 প্লাস মাইনাস n হতে পারে। দেখো F1 হচ্ছে 400 প্লাস মাইনাস 5, অর্থাৎ এটা 405ও হতে পারে, অথবা এটা 395ও হতে পারে।
তাহলে সূত্র মুখস্থ রাখবো F2 মানে অজানা সমান হচ্ছে জানা প্লাস মাইনাস n। তো তারাই পারে অঙ্কটা যারা বুঝে যে এটা প্লাস দিব না মাইনাস দিব। বুঝছো সূত্র কোনটা তাহলে? তাহলে অ্যান্সার হবে কোনটা? ইয়েস, অ্যান্সার হবে কোনটা? দিস ইজ দ্য কোয়েশ্চেন। অ্যান্সার হবে কোনটা? তাহলে ভাই বিটের সূত্র কোনটা বলো? এই যে একটু পরে আমরা এটা দিয়ে অঙ্ক করব, হাজার হাজার অঙ্ক করব এটা দিয়ে। যে আমরা দেখলাম যে বিট প্রতি সেকেন্ডে বিট সংখ্যা দেয়া থাকবে। দেখো কোয়েশ্চেনে দেওয়া থাকবে গিভেন, দেয়া থাকবে n, দেয়া থাকবে f1, বলবে অজানা কম্পাঙ্ক মানে f2টা কত। তুমি আগে পিছে না ভেবে ডাইরেক্ট সূত্র লিখবা। কি সূত্র লিখবা? এই অজানা f2টা হলো f1 প্লাস n, এটা লিখলে ভুল, প্লাস মাইনাস n। এবার ধরো f1 দেওয়া আছে 400, বিট দেওয়া আছে 5, তাহলে f2টা কত? f2টা হচ্ছে 400 প্লাস মাইনাস 5, হয় 405 হার্জ অথবা 395 হার্জ। কোয়েশ্চেন হচ্ছে কোনটা অ্যান্সার? এটা এই পর্যন্ত সবাই পারে। প্রশ্ন হচ্ছে কোনটা অ্যান্সার। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সূত্র মুখস্থ রাখবো এইটা, এই যে এটা হচ্ছে মেইন সূত্র। এখন আমরা সেটাই বুঝাবো অ্যান্সার কোনটা, অ্যান্সার কোনটা। এটা নিয়ে আমার বিখ্যাত একটা থিওরি আছে যেটা আমি আগে পড়াতাম, এর নাম হচ্ছে বেলুন থিওরি। বেলুন থিওরি বোঝার আগে একটু একটা শূন্যলাকা এক্সপ্লেন করি, একটু অ্যানালাইসিস। এটা একটা শূন্যলাকা। ভাইয়া আমি যদি শূন্যলাকার বাহুতে কিছু ভর লাগায় দিই, বলো তো এর কম্পাঙ্ক বাড়বে না কমবে? তোমরা বলো। শূন্যলাকার বাহুতে ভর লাগালে এই শূন্যলাকার কম্পাঙ্ক বাড়বে নাকি কমবে? ভাইয়া তুমি যদি একটা চিকন মানুষ যত দ্রুত দৌড়াতে পারে, একটা মোটা মানুষ কি তত দ্রুত দৌড়াতে পারে? পারে না। তারপর আমি যদি ভর লাগাই তাহলে লিখবা ভর বাড়ালে কম্পাঙ্ক কমে, কম্পাঙ্ক কমে, অবশ্যই কমবে, এটা ফিল করো। যত বেশি ভর তত কমে কম কাঁপবে সে, কম্পাঙ্ক মানে কাঁপাকাঁপি, তাই না? প্রতি সেকেন্ডে কাঁপাকাঁপি। ভর বাড়ালে কম্পাঙ্ক কমে। ঠিক তার উল্টাটা হচ্ছে ভর কমালে কম্পাঙ্ক বাড়ে। ওকে, মনে থাকবে। এখন এটার ভর কেমনে কমায়? ভাইয়া শূন্যলাকা যদি তুমি ঘষো মাটির সাথে তাহলে এটা ভর কমবে, আর যদি শূন্যলাকাকে মোমের সাথে ঘষো তাহলে এটার গায়ে মোম লেগে যাবে, তার মানে ভর বাড়বে। বুঝছো? শূন্যলাকাকে যদি শুধু ঘষি, কি শুধু ঘষি, তাহলে ভর কমবে, ঘষার কারণে ক্ষয় হয়ে ভর কমবে। আর যদি মোমের সাথে ঘষো, কার সাথে? মোম, 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 মোমের সাথে ঘষো, তাহলে এটার ভর কিন্তু বাড়বে, কারণ মোমের গায়ে লেগে যাবে, ফলে ভর বাড়বে। এবার এটুকু সেন্স মাথায় রাখলে চলো আমরা বিট নির্ণয়ের বেলুন থিওরি পড়ি। কি থিওরি? বেলুন থিওরি। কিসের থিওরি? একটু লিখো, বেলুন থিওরি। ওকে, খুবই মজার থিওরি। বেলুন থিওরিতে চিন্তা করবা বেলুনটা এরকম, এখানে একটা বাক্স আছে, এই হচ্ছে বেলুন, এবং এই বাক্সের মধ্যে অনেক মালামাল আছে। হ্যাঁ, এই বাক্সটা, এটা হচ্ছে শূন্যলাকা, এই পুরোটাকে আমরা বলবো শূন্যলাকা। ওকে, তো এবার একটা বেলুন থিওরি দিয়ে তোমাদেরকে অঙ্কটা বুঝাই। দেখো, ধরো একটা কম্পাঙ্ক দেওয়া আছে 400, বললো বিট হচ্ছে 5টা, তাহলে আমাদের অজানাটা কত? অজানাটা এটা সহজ, হয় 405 নয় 395। তাহলে অ্যান্সার কোনটা? বেলুন থিওরিটা বুঝি চলো। এটা বোঝার জন্য প্রথমত এরকম একটা লেখা টানবা, যেটা জানা, কথা বুঝো, যেটা জানা সেটা মাঝখানে টানা দিবা। এই যেটা জানা, এটা জায়গায় ফিক্স থাকবে, এটা কি ফিক্সড। এই মাঝখানের লাইনটা কি ভাই? ফিক্স। এটা হচ্ছে জানা, জানা কম্পাঙ্ক। জানা কম্পাঙ্ক কত? 400। অজানাটা কত হতে পারে? 405 অথবা 395। তাহলে এই হচ্ছে অজানা, এটা হচ্ছে অজানা। অজানা এটা হচ্ছে 405, উপরেরটা হচ্ছে 405, সমান গ্যাপে নিচে দিবা 395।
গ্যাপ সমান রাখবে। এই গ্যাপ হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য। এখানে যে গ্যাপ, এই গ্যাপ হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য। এই গ্যাপটা কি ভাইয়া? কম্পাঙ্কের পার্থক্য। এই যে গ্যাপ, এই গ্যাপ হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য। দেখো জানাটা যদি 400 হয়, এই উপরেরটা হয় 405, নিচেটা কত? 395। অ্যান্সার এই দুইটার মধ্যে একটা হবে। অ্যান্সার এই দুইটার মধ্যে একটা হবে। বুঝতে পারছো? অ্যান্সার এই দুইটার মধ্যে, এটুকু তো বুঝে গেছে। এবার তুমি আমাকে বলো, যদি এটার ভর কমায় দেই, এটা তো বেলুন চিন্তা করতে বলছি, এরকম এটা কল্পনা করবা বেলুন, এটার যদি ভর কমায় দেই, এই রেখাটা কই উঠবে? এই বেলুনটা কই উঠবে? উপরে উঠবে না নিচে নামবে? বলো তো দেখি। এখান থেকে কিছু ভর ফেলে দাও, অর্থাৎ এটার ভর কমায় দাও, তাহলে এই রেখাটা মানে এই বেলুনটা উপরে উঠবে না নিচে নামবে? ভর কমালে, ভর কমাইলে এই রেখাটা, এটা রেখা না, এটা বেলুন, উপরে উঠবে না নিচে নামবে? যদি ভর আমি কমায় দিই, ভর কমানো মানে ভর ফেলে দিলাম, এটা থেকে কিছু ভর ফেলে দিলাম। এই তো বুঝে গেছে, শিমুল শিমুল উত্তর দিয়ে দিছে ভাইয়া, যে এটা কিন্তু উপরে উঠে যাবে। ঠিক একইভাবে এটার যদি ভর কমায় দিই, এই যে এটার নিচেরটার, এটা কি নিচে নামবে ভাই? ধরে যে 395 যেটা, এটারও আমি ভর কমিয়ে দিলাম, এটা কি নিচে নামবে না উপরে উঠবে? বলো। এ দেখো ভাই, এটাও তো বেলুন, এটার মতো চিন্তা করবা, এটারও যদি ভর কমায় দেয়, এটাও কিন্তু উপরেই উঠবে, তাই না? তার মানে ভর কমায় দিলে এটা আরও উপরে উঠে গেল, আর এটা আরও উপরে উঠে গেল। দেখো এটা থেকে এটার গ্যাপ বাইরে গেছে, মানে বিট বাইরে গেছে, আর এটা থেকে এটার গ্যাপ কমে গেছে, তাহলে বিট কমে গেছে। বুঝছো? আর ভর বাড়া দিলে নিচে নামবে, এটাও নিচে নামবে। একটা অঙ্ক না করলে বুঝবা না। এবার দেখো আবারও বুঝো, যখন এটা উপরে উঠে গেল, এখান থেকে এটার গ্যাপ কি বাইরে গেছে না? গ্যাপ বাড়লে কম্পাঙ্কের পার্থক্য বাড়বে, বিট বাড়বে। আর এখান থেকে এটার গ্যাপ কি কমে গেছে, তাহলে বিট কমে যাবে। তো চলো দেখি একটা অঙ্ক করি, অঙ্ক করে এটা বোঝা যায় কিনা বেলুন থিওরিটা। অঙ্ক না করলে বুঝতে পারবা না। যেমন ধরো, এটা চমৎকার অঙ্ক আমরা করব। এ দেখো একটা সুন্দর অঙ্ক, দিনাজপুর বোর্ড 17তে আসছে, বিটের অঙ্ক। দেখো কত মজা। বলছে উদ্দীপকটা দেখি আগে। এ আর বি দুটি শীর্ষলাখা, কয়টি শীর্ষলাখা? 2টা, একত্রে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়। বি এর কম্পাঙ্ক 430 হার্জ, এ এর কম্পাঙ্ক কত? বলছে এ এর ভর কমানো হয়, বিট সংখ্যা কমে, এর কম্পাঙ্ক কত? প্রশ্নটা দেখছো? প্রশ্ন কিন্তু এখান থেকে এটুকু, এর কম্পাঙ্ক কত? তাইলে ভাই আমরা আগে লিখি, এর কম্পাঙ্ক হচ্ছে জানা কম্পাঙ্ক প্লাস মাইনাস এন, আমরা আগে এটা লিখব। এরপর জানাটা কত? 430, বিট কয়টা? 5টা, তাহলে প্লাস মাইনাস 5, তাহলে এটা অ্যান্সার হবে 435 হার্জ অথবা 425 হার্জ। মানে এই দুইটার মধ্যে কোনটা, সেই উত্তরটা কে দিবে আমাদেরকে? বেলুন থিওরি। বেলুন থিওরি আঁকি। এই যে মাঝখানে হচ্ছে ফিক্সড বেলুন, ফিক্সড বেলুন মানে জানাটা, জানাটা কত ভাইয়া? 430। তাহলে এখানে সমান গ্যাপে, এটা অজানা একটা, সমান গ্যাপে দিবা, নাহলে কিন্তু হবে না। সমান গ্যাপে, এটা আঁকাকির কিছু না, এটা রাফ করবা তুমি আলাদা করে। তো এটা উপরেরটা বেশি 435, নিচেরটা হচ্ছে 425। এখন আমাদের শর্তে কি বলছে? এ এর, এটা তো এ, এটা এফ এ, এটাও কি ভাইয়া? এফ এ। এবার শর্তে বলেছে এর ভর কমানো হয়, তাহলে বিট কমে, তাহলে তুমি ভর কমাবা। দেখি এখান থেকে ভর কমায় ফেললে এই বেলুনটা কই যাবে? উপরে যাবে। এই যে বেলুনটা এখানে আসবে, বিট কমছে না বাড়ছে বলো? এইখান থেকে যদি ভর কমাও, দেখো বিট, এই যে বিট মানে কম্পাঙ্কের পার্থক্য, এটা কমেছে না বেড়েছে? আগের চেয়ে বাড়ছে। কিন্তু এখানে বলছে ভর কমাইলে বিট কমে, তাহলে এটা বিট বাড়ে আরো, তাহলে এটা অ্যান্সার না। তাহলে কোনটা অ্যান্সার? নিচেরটা। দেখি চলো, এটা থেকে ভর কমায় দাও, এটা কই যাবে? উপরে যাবে। এই যে উপরে গেল, এখানে আসলো, দেখো তো বিট কমছে না বাড়ছে? বিট মানে এখান থেকে ফিক্সড যেটা, সেটার পার্থক্য। গ্যাপ কমে গেছে, তাহলে বিট কমে গেছে, তাহলে অ্যান্সার কোনটা? 425। সুন্দর না? মজা পাইছো?
এই মজা পাইছো? এবার বুঝছো অজানা কম্পাঙ্ক কেমনে বের করে? আমি অঙ্ক দিয়ে দেখাইলাম অজানা কম্পাঙ্ক কেমনে বের করে। অঙ্ক সব এগুলাই। তাহলে এখানে কি বলবো, এটুকু লেখার পর আমরা উত্তরটা কেমনে লিখব, উদ্দীপকে যা আছে সেটা লিখে দিব। যেহেতু এর ভর কমাইলে বিট সংখ্যা কমে, সেহেতু ছোট মান অর্থাৎ 425 হার্জি হবে আমাদের কাঙ্ক্ষিত কম্পাঙ্ক। সুতরাং অ্যান্সার 425 যদি সিকিউতে আসে। হ্যাঁ, প্রশ্নেই বলে দিবে, আমরা আরও প্রশ্ন সলভ করাবো। রেডি? তাহলে আমরা এতক্ষণ যাবত সূত্র শিখলাম। সূত্র কয়টা? একটাই সূত্র শিখছো ভাই, একটা সূত্র আর একটা থিওরি। যারা আমরা যখন অ্যাডমিশনে বিট পড়াই তখন কিন্তু এত কিছু পড়াই না, খালি বেলুন থিওরি আর সূত্র। বেলুন থিওরি আর সূত্রটা কি? সূত্র হচ্ছে অজানাটা কম্পাঙ্ক হচ্ছে জানা কম্পাঙ্ক প্লাস মাইনাস এন, বাকিটা প্রশ্নেই বলে দিবে। তাহলে চলো অঙ্ক করি, অঙ্ক করলে স্টেপ বাই স্টেপ সবই বুঝবা। তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে দুটি শলাকার কম্পাঙ্ক, দুইটা শলাকার কম্পাঙ্ক, একটা হচ্ছে 260 আর একটা হচ্ছে 255, তারা কত সময় পর পর বিট উৎপন্ন করে? তাহলে আমরা জানি কম্পাঙ্কের পার্থক্য কত, এখানে দেখাই যাচ্ছে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 260 মাইনাস 255 মানে 5 হার্জ। তাহলে পর্যায়কাল কত হবে? কত সময় পর পর, তার মানে পর্যায়কাল 1/5, 1/5 মানে 0.2, তাহলে অ্যান্সার হচ্ছে 0.2 সেকেন্ড। সোজা না ভাইয়া? আমরা জানি কত সময় পর পর বিট উৎপন্ন হয়, 1/f1 মাইনাস f2, শেষ, বিট পাওয়া গেল। এরপরের প্রশ্ন, বিট কোন ঘটনার ফল? উপরিপাতন, তাই না? দুইটা তরঙ্গ উপরিপাতিত হওয়ার কারণে বিট সৃষ্টি হয়। ওকে, পরের প্রশ্ন, বিট ব্যবহার করে হারমোনিয়াম টিউন করা হয় বলেছি, অজানা সুশলার কম্পাঙ্ক, খনিতে দূষিত বাতাসের উপস্থিতি, তিনটাই করা হয়। বইটা রিডিং পড়বা, এরপরে শেষ হয়ে যাবে। পরবশ কম্পন অনুনাদ হবে না, আমি পরবশ কম্পন এখনো পড়াই নেই, সংজ্ঞা পড়াবো, সমস্যা নাই, পরে পড়াবো। পাশাপাশি দুটি সুস্পন্দ বিন্দুর মাঝে দশা পার্থক্য কত ভাইয়া বলো? পাশাপাশি দুটি সুস্পন্দ বিন্দুর মাঝে পথ পার্থক্য λ/2, তাহলে দশা পার্থক্য হচ্ছে φ সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, λ কাটা 2 কাটা মানে পাই। পথ পার্থক্য তুমি জানো, দশা পার্থক্য হচ্ছে পাই। পরের প্রশ্ন করছি, পরের প্রশ্ন এই যে দেখো, এখন কি বলছে এই প্রশ্নটা, সেম প্রশ্ন, এর ভর কমালে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। এখন তো মাইন্ড কার্ড চিপাই পড়ে গেলাম, চলো দেখি এবার বলছে এর কম্পাঙ্ক কত হবে। দেখি, এটা খুব সুন্দর প্রশ্ন, দেখি পারি কিনা। আবারও সেম বেলুন থিওরি, বেলুন থিওরির বাইরে কিচ্ছুই লাগবে না। এই যে দেখো এইভাবে আঁকলাম, এটা হচ্ছে জানা, জানাটা কত? 430। এবার অজানাটা কত হইতে পারে? অজানাটা হয় 435, 9 সমান গ্যাপ দিয়ে, এটা রাফে করবা, এটা আঁকার দরকার নেই, এটা রাফে করবা। অজানাটা হয় 435, 9 425। এবার অ্যান্সার কোনটা হবে বলো দেখি ভাই? মাঝখানেটা কিন্তু ফিক্স থাকবে, হ্যাঁ মাঝখানেটা ফিক্স থাকবে, মাঝখানেটা ফিক্স থাকবে, এই গোলাপিটা নড়বে না, জানা যেটা সেটা নড়বে না। এবার দেখি চলো, বলছে এর ভর কমালে, এই লাইনটা গুরুত্বপূর্ণ, এর ভর কমালে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে দেখি ভর কমায় দাও, এখান থেকে কিছু ভর ফেলে দাও। এটা যদি বেলুন হয়, এটা যদি বেলুন হয়, ভর ফেলে দিলে ও কি উপরে উঠবে? তাহলে এই যে ও উপরে উঠে যাবে, ও এভাবে উপরে উঠবে। বিট কি বাড়ছে না কমছে? বাড়ছে ভাই, কমেও নাই, এটা কি বাড়ছে। কিন্তু প্রশ্ন বলছে অপরিবর্তিত, মানে আগে 5টা বিট, এখনো কয়টা বিট? 5টাই থাকবে। যেহেতু কম বাড়ে, কম অপরিবর্তিত না, এখান থেকে আরো ভর ফেলে দাও, তোমার রাগ উঠে গেছে, আরো ভর ফেলে দিলে এটা আরো উপরে উঠবে, বিট আরো বাড়তেই আছে। দেখছো বিট কিন্তু বাড়তেই আছে, বিট বাড়ছে, বিট বাড়ছে, তার মানে এটা কখনোই অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটা? 425। এখন কেন 425 দেখি চলো। এবার 425 দিয়ে খেয়াল করো, এখান থেকে কিছুটা ভর ফেলে দাও, এটা কোথায় যাবে? এটা একটু উপরে যাবে। মনে হইতে পারে ভাইয়া গ্যাপ তো কমতেছে, তাহলে বিট তো কমবে, কিন্তু এখানে বলছে বিট অপরিবর্তিত থাকে, তোমার রাগ উঠে গেছে, তুমি এখান থেকে আরো ভর ফেলে দাও, এটাকে আরেকটু উপরে যাবে, গেল, গ্যাপ কি আরো কমে গেছে? তুমি তো ভয় পাচ্ছ, শালার গ্যাপ কমতেছে, তাহলে বিট কমতেছে, বিট তো অপরিবর্তিত, মানে আগে বিট কয়টা? 5টা, এখনো কয়টাই দিবে? 5টাই দিবে, ভর কমানোর ফলেও। তোমার রাগের ঠেলায় তুমি এটাকে আরো ঘষো, মানে এখান থেকে আরো ভর ফেলে দাও,
এটা একদম সমান সমান চলে আসবে। যখন এটা এটার উপরে চলে আসবে তখন কোনো বিট তুমি শুনতে পারবা না। উপরে চলে আসা মানে কি, এটার কম্পাঙ্ক বাড়তে বাড়তে 430 হয়ে গেছে, তাহলে এটার বিট তুমি শুনতে পারবা না। বলছে বিট অপরিবর্তিত থাকে, মানে আগে দিত 5টা বিট প্রতি সেকেন্ডে 5টা, এখনো কয়টাই 5টাই দিবে। তোমার তো ভাই এটার ঘষতে সমস্যা নাই, মানে ভর কমাইতে তো সমস্যা নাই, তুমি এটার ভর আরও কমায় দাও, এটা আরও উপরে উঠবে। এখন দেখো বিট আস্তে আস্তে বাড়বে। এখন এই যে দেখো এখান থেকে ফার্স্টে ভর কমাচ্ছ, এটা উপরে উঠতেছে, উঠতে 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 বিট কমতেছে, 0 হইল বিট। তোমার তো ভর কমাইতে অসুবিধা নাই, আরও ভর কমাও, এখন উপরে উঠা শুরু হয়েছে, তাহলে বিট কি বাড়া শুরু হয়েছে। এই যে দেখো বিট বাড়া শুরু হয়েছে, তুমি আরও কমায় দাও, এটা এখানে আসলো, তুমি আরও কমায় দাও, ভর কমাইতে কমাইতে এই নিচের 425 আছে না, এটা এটার উপরে চলে আসবে। যখনই নিচের 425 এখানে যাবে, দেখো তো এখান থেকে এটার কম্পাঙ্কের পার্থক্য কত, 5, তাহলে আবারও তুমি 5টা বিট পাবা। তাইলে ভাই 435-এ ঘষা কোনোদিন 5টা বিট পাবা না, ও আকাশে চলে যাবে। বাট তুমি যদি 425-কে ঘষতে ঘষতে হালকা বানাও, এটা একবার উঠতে 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 430 হবে, তখন বিট 0 হয়ে যাবে। আবার উঠতে 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 যখন এটা 435-এর জায়গায় আসবে, অর্থাৎ আবারও 5টা বিট পাওয়া যাবে। তাহলে আবারও 5টা বিট পাওয়া মানে কি, বিট অপরিবর্তিত আছে। তাহলে কার ভর কমাইয়া এটা পাওয়া পসিবল, 425। তাহলে অ্যান্সার হচ্ছে 425। বুঝছো? মজা না? এই মজা না? এটা সিকিউতে আসে, কিন্তু সিকিউতে আসলে কেমনে লিখবা আমি বলি, এভাবে লিখবা যে এখন আমরা যদি এই যে এখানে অ্যান্সার বের করবো ফার্স্টে 435 অথবা 425, এরপর বলবা যেহেতু ভর কমালে বিট অপরিবর্তিত থাকে, আমরা যদি 435 হার্জের ভর কমাই, এর কম্পাঙ্ক আরও বাড়বে, কম্পাঙ্ক বাড়লে বিট বাড়ে, সুতরাং বিট অপরিবর্তিত থাকে না, সুতরাং এটা অ্যান্সার না। এবার 425-এর ভর কমালে ভর কমালে এটার কম্পাঙ্ক কি বাড়বে, এটার কম্পাঙ্ক বাড়তে বাড়তে যখন 430 হবে তখন আমরা বিট শুনবো না, বাট এটার ভর আরও কমাবো, এই যে এটার ভর আমি আরও কমাবো, সাইডে একদম চিকন বানায় ফেলবো। ভর কমাতে কমাতে এটা যখন 435 হার্জ হবে, তখন আবার আগের মতো একই সংখ্যক বিট পাওয়া যাবে। তার মানে বিট সংখ্যা অপরিবর্তিত থাকবে যদি এটার কম্পাঙ্ক 425 থাকে, কারণ 425-কে দিয়েই আমি আবার 5টা বিট পাওয়া পসিবল, যেটা 435 দিয়ে সম্ভব না। সিকিউতে এইভাবে লিখবা। এরপরে দেখি চলো একই জিনিস, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পরপর 3টি নিস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হয় বলো। নিস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা যদি দেখি, এটা এটা এটা, এই যে এই একটা বিন্দু, একটা পরপর 3টা নিস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2 λ/2, তাহলে ল্যামডাই হবে অ্যান্সার। যে λ/2 λ/2, তার মানে ল্যামডা, অ্যান্সার ল্যামডাই হবে। একটু বোকা বানানোর চেষ্টা করলো। পরের প্রশ্নে যাই, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে এক্স এর মান কত করবা, এটা বুঝাই যাচ্ছে। এই এক্স কত আমরা বারবার শিখিয়েছি, এক্সটা হচ্ছে দেখো λ/4, এই যে এটা হচ্ছে এই দেখো এই যে সুস্পন্দ বিন্দু পরপর 2টা λ/2 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 λ/2, তার মানে 4টা λ/2, 1টা 2টা 3টা 4টা λ/2, আর সাথে এখানে এইটুকু λ/4, তাহলে 4টা λ/2 এর সাথে λ/4 যোগ করলে যেটা আসবে সেটা হবে 9/4 ল্যামডা। করে দেখো অ্যান্সার ডি নাম্বার। স্থির তরঙ্গের সমীকরণ এক্স ওয়াই, স্থির তরঙ্গ গঠনকারী তরঙ্গের বেগ কত, এখানে বেগ কত বের করতে পারবা, বেগ হচ্ছে ω/k, তাই না? ওমেগা কত বলো, ওমেগা কত আমরা জানি, এটাকে তুলনা করলে a sin এটা ω/t, তাহলে এটা হচ্ছে 2πx, দেখো এটা হবে a স্থির তরঙ্গের সমীকরণ a sin 2πx cos ω/t, তাহলে ওমেগা হচ্ছে 24, আর কে হচ্ছে 2π/λ × x, এটা তো 2π/λ × x, তাহলে কে হচ্ছে 2π/λ, এই যে কে হচ্ছে এই যে এই জায়গাটা x এর আগে যেটা আছে এটা x, তাহলে কে হচ্ছে 0.12, এটা আগের ক্লাসে শিখেছি। তরঙ্গ বেগ হচ্ছে v সমান ω/k, ওমেগা হচ্ছে 24/0.12 করলে পাচ্ছি 200, তাহলে অ্যান্সার হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এখানে 24 না 24
ভাগ 0.12 200 তো আসে এই যে 2π/λ ইন্টু x cos ওমেগা t তাই না 2π/λ ইন্টু v আচ্ছা ঠিক আছে 2π/λ ইন্টু vt 2π/λ v/λ মানে f ঠিক আছে তাহলে ওমেগাকে কে দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে বেগ তাহলে বেগের মান আসতেছে 200 মিটার পার সেকেন্ড স্কয়ার দিচ্ছে এখানে 200 মিটার পার সেকেন্ড হবে পরের প্রশ্ন আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পি কিউ কত বলছে এটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পি কিউ কত মানে এই যে পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব কত ভাইয়া পরপর দুইটা সুস্পন্দ বিন্দু এটা বোঝাই যাচ্ছে না 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 একটা সুস্পন্দ আরেকটা সুস্পন্দ মানে পরপর তিনটা সুস্পন্দ মানে λ/2 তাহলে কত হয় ল্যামডা তাহলে পি কিউ সমান ল্যামডা অ্যান্সার হচ্ছে ল্যামডা এই যে পি থেকে কিউ পর্যন্ত এটা ল্যামডা এরপরে সিকের ওয়েটে আসা প্রশ্ন সিকের ওয়েটে আসছে চলো কি বলছে দেখি বলছে এ ও বি দুটি সুশলাকা একটি গ্যাসে 50 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে শলাকা দুটিকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয় গ্যাসটিতে শব্দের বেগ কত 6টা বিট উৎপন্ন হয় তাহলে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 6 তাই না তো কম্পাঙ্ক কার বড় আমার বেগ বের করতে হবে কম্পাঙ্ক কার বড় ভাইয়া যেহেতু বেগ সেম মিডিয়া সেম দেখো একই মাধ্যমে পড়াইছিলাম একই মাধ্যমে বেগ কি সেম একই থাকে তাহলে ভি সমান f1 λ1 তাহলে বেগ সেম মানে এফ এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক তাইলে যার ল্যামডা বড় তার এফ ছোট এখানে এগুলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এই যে এটা যদি f1 হয় কম্পাঙ্ক আর এটার f2 হয় তাহলে অবশ্যই f1 ইজ গ্রেটার দেন f2 কেন যার ল্যামডা বড় তার f ছোট তাহলে এটার f ছোট আর এটার f বড় এবং আমাদের এই প্রশ্নে বলা আছে প্রতি সেকেন্ডে বিট 6টা প্রতি সেকেন্ডে বিট মানে কম্পাঙ্কের পার্থক্য প্রতি সেকেন্ডে বিট মানে কি প্রতি সেকেন্ডে বিট মানে হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য তাহলে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 6 কম্পাঙ্কের পার্থক্য কত ভাইয়া কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 6 এই যে f1 - f2 হচ্ছে 6 আমাদের লাগবে কি তরঙ্গ বেগ আমাদের লাগবে হচ্ছে তরঙ্গ বেগ তাহলে f মানে কি v/λ তাহলে এখানে লিখতে পারবো v/λ1 - v/λ2 = 6 সো এখান থেকে আমরা v কমন নিব 1/λ1 - 1/λ2 = 6 তাহলে v এর মানটা কত আসবে ক্যালকুলেট করো 1/λ1 হচ্ছে 50 সেন্টিমিটার 0.5 মাইনাস 1/λ2 0.51 1/λ2 তাহলে আমরা পাচ্ছি যা পাচ্ছি 6 এর নিচে ওটা ভাগ 6 ভাগ অ্যান্সার তাহলে বেগের মান আসবে 153 মিটার পার সেকেন্ড এই যে বি নাম্বার অপশন দেখি কে পারছে বেগের মান আসবে 153 মিটার পার সেকেন্ড বুঝছো এই বুঝছো বিটের পার্থক্য থেকে আমরা বের করে ফেললাম খুবই সুন্দর একটা প্রশ্ন তাই না খুব মজা তাহলে বেগের মান আসতেছে 153 পারবো আমরা ভাই খুবই মানে আগের প্রশ্ন আর কি এখানে খালি বুঝতে হবে যেহেতু একই মাধ্যম বেগ সেম হলে এফ আর ল্যামডা যার বড় তার এফ ছোট তাহলে এটা এফ ছোট এটা এফ বড় এই কম্পাঙ্কের পার্থক্য 6 শেষ পরের প্রশ্নে যাই আচ্ছা এটা আর করতে ভালো লাগতেছে না এটা সহজ প্রশ্ন দিছে আইওটিতে আসছে সোজা প্রশ্ন এই স্ট্রিং মানে একটা তার 2 মিটার ইন লেংথ কত পুরো লেংথ কত 2 মিটার এখান থেকে এই পর্যন্ত লেংথ কত 2 মিটার ফিক্সড এট বোথ এন্ডস এন্ড টাইটেন্ড ইউনিট দ্য ওয়েভ স্পিড ইজ 92 অর্থাৎ তরঙ্গ বেগ হচ্ছে 92 হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্ট্যান্ডিং ওয়েভ শোন অর্থাৎ এফ বের করতে বলছে তো ভাই ভি ইকুয়াল এফ ল্যামডা সোজা হিসাব তাহলে এফ সমান হচ্ছে v/λ তাহলে এখানে বেগ বলে দিছে কত আমাদের বেগের মান বলে দিছেন 92 তাহলে ল্যামডা লাগবে ল্যামডা কেমনে বের করবে এই যে 2 মিটার থেকে বের করবা এদিকে খেয়াল করে দেখো যারা বোঝে
একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, দুইটা ল্যামডা, তিনটা ল্যামডা, চারটা ল্যামডা, 4.5টা ল্যামডা হচ্ছে 2 মিটার। বোঝা যাচ্ছে? মানে আমরা লিখতে পারি 4.5 ল্যামডা এটা হচ্ছে 2 মিটার। সুতরাং ল্যামডা হচ্ছে 2/4.5, 2/4.5, 2/4.5 কে আমি 2 দ্বারা গুণ দিলে 2 দুগুণে 4, 4/9 মিটার। এটা হচ্ছে ল্যামডা। উপর নিচে 2 দ্বারা গুণ দিলাম, এই যে ল্যামডার জায়গায় 4/9। তাহলে এই যে ক্যালকুলেট মুখোমুখি করা যাবে, 4 20 80, 4 × 83 হচ্ছে 92, 83 × 9, 83 × 10 মানে 830, 830, 83 × 9 মানে তাহলে কত হবে? 747। তাহলে এটা হবে 747 হার্জ। মুখে মুখে করার চেষ্টা করলাম, অপশন কই রে? F = V/λ, V হচ্ছে 92, 4/9, 92 ভাগ 4/9, 207। উল্টা কাজ করছি, 92কে 4/9 দ্বারা ভাগ, অ্যান্সার তো 207 হয়। 207, 747 কেন আসলো? ল্যামডা হচ্ছে 4/9। কোথায় ভুল হয়েছে বলতে পারবা? 83 না, এটা ভুলে 83 লিখছি। 4 20 80, 23, এটা হবে 23, 23 × 9, 207। তাহলে অপশন ভুল আছে, 207 হার্জ। হ্যাঁ 207ই হবে। নেক্সট, যেহেতু ল্যামডায় ভুল করলাম নি, 1টা 2টা 3টা 4টা 4.5টা ঠিকই আছে, সবই ঠিক আছে আইওটিতে। পরের প্রশ্ন, একটি স্থির তরঙ্গ, দেখো ভাইয়া, দুইটি বিপরীত দিকে অগ্রসরমান তরঙ্গের সাহায্যে গঠন করা যায়। এই নাম্বার অপশনই কারেক্ট, বুয়েটে আসছে। পারবো না আমরা? পারবো, করেছি। এরপরে দেখো কি বলছে, দেখি এটা কে কে পারে। এ আর বি দুইটা শলাকা একত্রে বাজালে প্রতি সেকেন্ডে কয়টা? 5টা বিট পাওয়া যায়। প্রতি সেকেন্ডে কয়টি বিট পাওয়া যায়? 5টি। এর ভর কমালে বিট কমে, এর কম্পাঙ্ক কত? দেখি কে কে পারো। বি দেওয়া আছে 440। ভাইয়া এই যে এফ এ হবে, এই যে জানা কম্পাঙ্ক ±5, তাহলে হয় 445 অথবা 435। অ্যান্সার কোনটা বলো? বলছে এর ভর কমালে বিট কমে, তাহলে ভর কমাই দিলাম, ওইটা আকাশে চলে যাব, মানে বিট বাড়বো। তাহলে নিচেরটা মানে 435। দেখি কে কে পারছে। বুঝছো ভাই? এই যেভাবে চিন্তা করবো, এই যে দেখো, এটা হচ্ছে ফিক্সড কত? 440। এখন অ্যান্সার হয় এটা হবে 445, নয় এটা হবে 435। অ্যান্সার কোনটা আসলে? এবার শর্তে দেখব। শর্ত হচ্ছে এটা, এর ভর কমালে বিট কমে, এটার ভর যদি ফেলে দাও এটা আকাশে উড়ে যাবে, তাহলে বিট কি? বাড়বে। আর এটার ভর ফেলে দিলে এটাও আকাশে উড়ে যাবে, উপরে উঠবে, তাহলে বিট কি? কমবে। শর্ত মিলছে কার সাথে? 435-এর সাথে। তাহলে অ্যান্সার হচ্ছে 435। কি পারবো? এই পারবেন? পারবেন এটা? পরের প্রশ্ন, বিটের মায়েরে বাপ করে দিচ্ছি, ঠিক আছে? বিট যেন, বিটের 14 গোষ্ঠী যেন তুমি পারো। দুটি সুরশলাকা একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 10টা বিট। একটির কম্পাঙ্ক 280 হয়, অপরটির কম্পাঙ্ক কত হবে? বলো দেখি, এটার উত্তর তোমরা দাও। এটার উত্তর কত হবে? একটির কম্পাঙ্ক 400, 280 হলে আরেকটি কত হবে? একটার কম্পাঙ্ক 280 হলে আরেকটা কত হবে বলো? রোজা রেখে ক্লাস নিচ্ছি, সেই সকাল 12টা থেকে নিচ্ছি, 12টা থেকে 1:30 পর্যন্ত একটা নিলাম, আবার 2টা থেকে এখন অলরেডি 4টা বাজতে চললো, এরপর আবার রাত 10টায় ক্লাস। জীবনটাই বেদনার। বলো এটা কত হবে? ভাই এটা চুয়েটে আসছে, এটা যেহেতু কোনো শর্তমর্ত দেয় নাই, তাহলে এটা দুইটাই, তাহলে সি নাম্বার অপশন। সি, যেহেতু কোনো শর্ত দেয় না, তাহলে দুইটাই অ্যান্সার। নেক্সট, দুটি তরঙ্গ দৈর্ঘ্য 6 সেকেন্ডে 20টি বিরোধ, শব্দের বেগ কত? পারবা না বেগ বের করতে ভাই? ওই যে আগের অঙ্কের মতো, যার তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু বেগ সেম, ভি সেম, তাহলে এফ ইজ 1/λ, তাহলে ব্যস্তানুপাতিক। তাহলে এটা ছোট, তাহলে এটার জন্য F1, এটার জন্য F2,
বড়কে F1, কারণ এটা ছোট। কত ভাই 20 v বাই ল্যামডা 1 v বাই ল্যামডা 2। তুমি বিট শুনতে পারবা না, বাট এখানে বেগ তো বের করতে পারবা, v এর মান তো বের করতে পারবা না? বইটা আসছে 13-14-তে। এই পারবা নাকি একটু কমেন্টে বলো যে ভাইয়া হ্যাঁ পারবো। থিওরি বুঝলে কত সহজ জিনিসগুলো, দেখছো? আমাদের বলি এখানে আমাদের ক্লাস লাগবে আর একটা। আজকের ক্লাসটা 2 ঘন্টা করতে চাচ্ছিলাম, বাট আমার জান কুলাচ্ছে না। আজকের ক্লাস বিটি পড়বো, কিন্তু যেটা বলি হচ্ছে আরেকটা ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের নতুন অধ্যায় শুরু করে দিবে, ওইটা আমি রেকর্ড করে দিব, ঠিক আছে? নেক্সট দিন এর আগেই রেকর্ড ক্লাসটা পেয়ে যাবা তোমরা। কালকে এসে আমি এটা রেকর্ড করে তারপর দিয়ে দিব। পরের প্রশ্ন, দুটি সুস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2 পড়েছি। একটি স্থির তরঙ্গে পরপর দুটি নিস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য কত? ভাই বলা আছে λ/2 সমান 1, সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2 মিটার। বাচ্চাদের অঙ্ক কোথায় আসছে? 2 মিটার মানে 200 সেন্টিমিটার আর কি। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 19-20-এ 200 সেন্টিমিটার। পরেরটা, একটি স্থির তরঙ্গে, যে বারবার একই প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি। স্থির তরঙ্গে নিস্পন্দ বিন্দুতে কণার বেগ 0 বলছিলাম আমরা। নিস্পন্দ বিন্দুতে কণাগুলো ফিক্স থাকে, লড়ে না। পরের প্রশ্ন, একটি সুস্পন্দ একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/4। ভাই পড়াইছি, এগুলো সব পড়াইছি না ভাইয়া? গত ক্লাসে পড়ানো হয়েছে। এই যে দেখি খুলনা ইউনিভার্সিটিতে আসছে, দুইটা শস্য এলাকায় এ আর বি প্রতি সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন করে? 5টা। হ্যাঁ, এতে খানিকটা ওজন লাগালে মানে ভর বাড়ায় দিছো, আবার প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন করে। বি এর কম্পাঙ্ক 300 হলে এ এর কম্পাঙ্ক কত? তাহলে ভাই এ এর কম্পাঙ্ক হচ্ছে, বি এর কম্পাঙ্ক 320, বিট কয়টা ভাইয়া? 5টা, তাহলে +-5, তাহলে এটা হবে 325 অথবা 315। তাহলে অ্যান্সার কোনটা আসলে? এগুলো তাড়াহুড়া করতে গেলে ভুল হবে, সো এইভাবে করবা, বেলুন থিওরি দিয়ে করবা, এই যেভাবে। এটা ফিক্সড কত ভাইয়া? 320। তাহলে অ্যান্সার হয় এইটা হবে 325, নয় অ্যান্সার হবে এইটা 315। এবার কি বলছে এতে ভর লাগালে একই পরিমাণ বিট পাওয়া যায়, মানে 5টা বিটই পাওয়া যায়। এতে ভর লাগালে কয়টা বিট পাওয়া যায়? এতে ভর লাগালে 5টা বিট পাওয়া যায়। ও 325, 315 তো অপশনেই নাই। যাই হোক দেখি, এতে ভর লাগালে 5টা বিট পাওয়া যায়। তোমরা আমাকে বলো, এটাতে যদি ভর লাগাও এটা কি নিচে নামবে না উপরে উঠবে? নিচে নামবে। আচ্ছা, এটাতে ভর লাগালে এটাও নিচে নামবে। নিচে নামলে এটা এখানে আসলো, বিট কি বাড়তেছে, তাহলে এটা অ্যান্সার না। এটাতে আরও ভর লাগাও আরও নিচে নামবে, বিট কি আরও বাড়বে, তাহলে এটা অ্যান্সার না না না। এবার দেখি উপরেরটায় ভর লাগাই, এটাতে ভর লাগাচ্ছি ভারী হবে, নিচে নামবে। নিচে নামলে বিট কি কমবে ফার্স্টে, আরও ভর লাগাও আরও নিচে নামবে, বিট কি আরও কমবে, আরও ভর লাগাও আরও নিচে নামবে, এটার উপরে আসবে, তারপর বিট শূন্য হয়ে যাবে। বিট কয়টা হইতে হবে? 5টাই। তাহলে আমি আরও ভর লাগাবো, আমার ভর লাগালে তো নিষেধ নাই, আমি আরও ভর লাগাবো, আমি 200 টন ভর লাগাই দেবো। ভর লাগালে এটা ফার্স্ট টাইম বললাম 200 টন ভর লাগালে সুরশো লাগা ভস্কা যাবে, ওটা দরকার নেই। মানে আমি আরও ভর লাগাবো আর কি, এটা আরও নিচে নামবে ভর লাগালে। এখন আবার বিট বাড়া শুরু করবে, ফার্স্টে বিট কমতে শুরু করছে, কমতে কমতে 0 হয়েছে। এরপর ভর তুমি আরও লাগাইতেছো, বিট আবার বাড়া শুরু হয়েছে, 1 2 3 4 করতে 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 এটা যখন 315-র জায়গায় আসবে, এই যে উপরেরটাই যখন এই 315-র জায়গায় আসবে, তখন আবার আমরা পুনরায় 5টা বিট পাবো। তাহলে কাকে দিয়ে 5টা বিট পাওয়া সম্ভব? অর্থাৎ কার গায়ে ভর লাগাইয়া আমি আরও 5টা বিট পাইতে পারি? 325। এটার এক্সপ্লেইনটা কেমন হবে? এক্সপ্লেইনটা হচ্ছে, এটা এক্সপ্লেনেশনটা এমনি দিতে হয় যে যেহেতু আমরা ভর বাড়াবো বিট একই থাকে, যদি 315 হার্জ ধরে ভর বাড়াই, এটা ভর বাড়বে, কম্পাঙ্ক কি কমবে। ভর বাড়ালে কি কম্পাঙ্ক কমে না? এটা কম্পাঙ্ক যদি কমে তাহলে 320-এর সাথে কম্পাঙ্কের পার্থক্য বাড়বে, ফলে বিট বাড়বে। তার ফলে এটা দিয়ে আমি কখনোই পুনরায় 5টা বিট পাবো না। কিন্তু যদি আমরা 325-এ ভর লাগাই, ভর বাড়াতে থাকলে 325-এর কম্পাঙ্ক কমতে থাকবে, কমতে কমতে 320 যখন হবে তখন বিট শূন্য হয়ে যাবে। কিন্তু 325-এ যদি আমি আরও ভর লাগাই, এটার কম্পাঙ্ক আরও কমতে থাকবে। 325-এর কম্পাঙ্ক কমতে কমতে যখন 315 হবে, তখন আমি পুনরায় আবারও 5টি বিট পাবো।
সুতরাং 325 হার্জ কম্পাঙ্ককে সুশলাকাকে যদি আমি ভর বাড়াই বা ওজন বাড়াই তাহলে আবারও 5টা বিট পাওয়া পসিবল। এই কারণে উত্তর হচ্ছে 325। এভাবে এক্সপ্লেন করতে হবে। ওকে, নেক্সট। সব অ্যাডমিশনের কোয়েশ্চেন শেষ, এবার বোর্ডের প্রশ্ন। আমি নিজেও শেষ। আচ্ছা, সো আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবো। দেখো আজকে আমার অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল। বোর্ড প্রশ্ন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এরপর অ্যাডমিশন প্রশ্ন আবার 2টা, না 9টা 10টা 11টা 12টা 13 14, মানে অ্যাডমিশন প্রশ্ন 5টা ছিল, বোর্ড প্রশ্ন ছিল 9টা, 14টা প্রশ্ন। এটা নেক্সট ক্লাসে করব। এরপরে দেখো কি কি টপিক বাকি আছে। আমাদের বাকি থাকবে তরঙ্গের তীব্রতা। ওই তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক হচ্ছে এইটা, আমরা এটা পড়াবো। তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, কালকের ক্লাসে পড়াবো, রেকর্ড ক্লাসে আর কি। টানাতারে কম্পাঙ্ক, প্রমাণ তীব্রতা, তীব্রতা লেভেল, এগুলো পড়লে মানে কয়েকটা থিওরি, অল্প কয়েকটা থিওরি, এগুলো বড় না, ছোট ছোট থিওরি। তীব্রতা এগুলো সবচেয়ে ছোট থিওরি। তীব্রতা লেভেল, এগুলো তোমার যদি সূত্র লিখে দেয় তাও তুমি পারবা, বাট আমি পুরো ডিটেলসেই পড়াবো। এগুলো পড়ানোর শেষে আমরা পড়ব কম্পন, মুক্ত কম্পন, পরবশ কম্পন, সংজ্ঞা আর কি। তারপর বাকি থাকবে সংজ্ঞা, ওই সংজ্ঞাগুলো তোমাদেরকে একটা ক্লাসে দেখিয়ে দিব। তার মানে আরও 2টা ক্লাস হবে, নেক্সট ক্লাস তারপরের ক্লাস, ঠিক আছে। এরপরে আমি আরও ম্যাথমেটিক্যাল ক্লাস রেকর্ড করে দিব, সমস্যা নাই, ওয়েবসাইটে সব অ্যাড হয়ে যাবে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা। ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দিও সকলের মাঝে। টাটা টাটা টাটা। হ্যালো।